মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমকি। আর আজকের যে গুরুত্বপূর্ণ খবর, এনআইএর জালে 9 জন জঙ্গি, তার মধ্যে রাজ্য থেকে গ্রেফতার করা হয়েছে 6 জনকে এবং কেরালার এর্নাকুলাম থেকে গ্রেফতার করা হয়েছে আরও 3 জঙ্গিকে। মোট 9 জন জঙ্গিকে গ্রেফতার করেছে এনআইএ এবং তারা সকলেই সন্দেহভাজন জঙ্গি বলে জানা গিয়েছে। এবং এর পাশাপাশি যেরকমটা জানা গিয়েছে, এদের সমস্ত ঘাঁটি কিন্তু মুর্শিদাবাদ থেকেই অপারেট হতো। এই নিয়েই আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান এবং আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আজকে উপস্থিত রয়েছেন কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ ব্যানার্জি। স্বাগত আপনাকে স্যার। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, এনআইএ গ্রেফতার করেছে জঙ্গিদেরকে, 9 জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এটা কতটা বড় সাফল্য এনআইএর? রুমকি, এটা একটা বিশাল সাফল্য। শুধু এনআইএর দিকে তাকালে চলবে না, এনআইএর কিছু খবর আমাদের রাজ্য পুলিশ থেকেও হয়তো পেয়েছিল, যার জন্য টোটালটাকে বাস্ট করেছে এনআইএ। এই যে 6 জনকে ধরা হলো মুর্শিদাবাদ থেকে এবং 3 জনকে যে কেরালার এর্নাকুলাম থেকে ধরা হলো, এর টোটাল চেনটাই কিন্তু এখন ধরা পড়ে যাবে। দেখবেন আর কিছুদিনের মধ্যে হয়তো দিল্লি, কাশ্মীর এবং অন্যান্য জায়গা থেকেও আরও কিছু ধরা পড়বে। কারণটা হচ্ছে, জঙ্গিরা একটা জায়গা থেকে অপারেট করতে গেলে তাদের নানা জায়গায় তাদের ঠেক থাকে। যেমন আসাম, মানে যারা ডাকাতি করে, ছিনতাই করে, তারা ছিনতাই করার পর কোথায় থাকবো না থাকবো কোনোকে আমাদের পুলিশের ভাষায় বলা হয় ঠিক, তেমনি জঙ্গিরাও এটা কোথায় থাকবো না থাকবো, যদি ওখানে কিছু ইনসিডেন্ট করে, কোনো অ্যাকশন নেয়, কোনো রকম নাশকতার ছক আরম্ভ করে, তারপর যদি পুলিশ তাড়া করলে আমরা কোথায় গিয়ে উঠবো, এই প্রত্যেকটা অর্থাৎ হাউস, কোন বাড়িতে থাকবো, কারা আমাদের সেভ করবে, কাদের কোন জায়গাটায় আমাদের থাকতে গেলে ভালো হবে, অর্থাৎ আরও কিছু ধরা পড়বে বেশ কিছুদিনের মধ্যে। এটা আপনাকে আমি আজকে বলে রাখলাম। সুতরাং নিঃসন্দেহে এটা একটা বিশাল ধন্যবাদ প্রাপ্ত প্রায় এনআইএর সাথে আরও কিছু ইন্টেলিজেন্স আছে। আরেকটা নাম বললে ভুল হবে, সেটা হচ্ছে এসআইবি আছে, সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, তারাও কিছুটা এদের সাথে থাকে এবং প্রত্যেকটা খবর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা পেয়েছে বলেই আজকে এদের টোটাল চেনটাকে ধরতে পেরেছে। এখনও আমার মনে হয় যে মাত্র আমরা যাকে বলে না যে বরফের একটা উপরের টুকরো দেখতে পাচ্ছি, ভিতরে বিশাল পরিমাণে বরফ রয়েছে। মানে এই 9 জনই শেষ নয়, হয়তো আমরা আগামী দিনে আরও কিছু এই ধরনের খবর পাবো, যেখানে জঙ্গিদের গ্রেফতার করা হবে বা এই ধরনের আরও কিছু খবর পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে স্যার আমি জানতে চাইবো যে পাকিস্তানি যোগ বলছে আল কায়দার এই জঙ্গি সংগঠন, সেক্ষেত্রে আল কায়দার স্বতন্ত্র প্রভাব এই রাজ্যে, মানে এই ক্ষেত্রে বলতে গেলে প্রথম, কারণ এর আগে আমরা যে কটা দেখেছি সে কথা জেএমবির সঙ্গে যোগ দেখেছি। সেক্ষেত্রে আল কায়দার স্বতন্ত্র প্রভাব কি বলবেন, এটা কতটা চিন্তার বিষয়? দেখুন, পাকিস্তানের আইএসআই গ্রুপ যেটা রয়েছে, তারা নানা নামে, আল কায়দার নামে, লস্করি তৈবার নামে, বাংলাদেশের যে জেএনবি গ্রুপের মাধ্যমে, যে কোনোভাবে হোক তারা ভারতবর্ষের শান্তিটাকে বিঘ্নিত করতে চাইছে, ভারতবর্ষের সর্বনাশ ডেকে আনছে এবং ভারতবর্ষের যে ইকোনমি রয়েছে, অর্থ, সেটাকে জালি নোট দিয়ে নানাভাবে এটাকে বানচাল করার চেষ্টা করছে। এটা পিছনে যে আল কায়দার যে উদ্দেশ্য সেটা কিন্তু পৃথিবীব্যাপী, সেটা হচ্ছে অস্থিরতা সৃষ্টি করা এবং সাধারণভাবে সেই অস্থিরতাটাকে যেন সাধারণভাবে সেই অস্থিরতা এমনভাবে ছড়িয়ে দিচ্ছে যে শান্তিপ্রিয় মানুষ তারা সমাজ ব্যবস্থায় বেঁচে থাকতে পারছে না। দেখুন, আমাদের মডার্ন টেররিস্ট অ্যাক্টিভিটি, মডার্ন টেররিজমের তার একটা বিশেষ একটা বৈশিষ্ট্য আছে। কি বিশেষ বৈশিষ্ট্য? যারা এই যে ধরুন 9 জন ধরা পড়েছে, 9 জন কোনো একটা অ্যাকশন এমন হয়তো করলো, সেখানে হয়তো আমি আপনি পড়ে যেতে পারি, ওরা কিন্তু আমাকে চেনে না, আপনাকে চেনে না, কিন্তু ইনসিডেন্টালি আমি হয়তো ডেথ হয়ে গেলাম কিংবা আপনি ডেথ হয়ে গেলেন। অর্থাৎ মডার্ন টেররিজমের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি ওদের শত্রু না হয়েও আপনি লক্ষ্য বস্তুর মধ্যে চলে আসতে পারেন।
এই যে আল কায়দা গোষ্ঠী, আইএসআইএস গোষ্ঠী, এগুলো এরা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে এবং তারা চাইছে যে কোনোভাবে হোক মানে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে গোটা পৃথিবীতে এই টেররিজমটাকে ছড়িয়ে দেওয়ার জন্য, এবং এরা জঘন্য মানে প্রবৃত্তি নিয়ে কাজগুলো করে। এক্ষেত্রে জানতে চাইবো যে কিভাবে অপারেট করা হচ্ছে তাদেরকে করার হচ্ছে, তাদের অনেক স্লিপার সেল আছে। স্লিপার সেল মানে হচ্ছে যেই সেলগুলোকে আপনি দেখতে পাচ্ছি না কিন্তু কাজ করে যাচ্ছে। ধরুন আপনি বাড়িতে একটা বিজনেস করছেন, মুদিখানার দোকান করেছেন কিংবা একটা বড় বিজনেস করছেন, সেই বিজনেসের আড়ালে আপনি কিন্তু আপনার জঙ্গি কাজও করে যাচ্ছেন। জঙ্গি কাজ কীরকম? আপনি গিয়ে বোম ছুটছেন সেটাই জঙ্গি কাজ? সেটা নয়। ধরুন আপনি অর্থ দিচ্ছেন, এটা একটা জঙ্গিদের সাহায্য করা, বিশাল সাহায্য, ফাইন্যান্স। 2 নম্বর হচ্ছে তাদেরকে হারবারিং করছেন, অর্থাৎ আশ্রয় দিচ্ছেন। ধরুন রাত্রিবেলা শোয়ার জায়গা নেই, ঠিক আছে তুই আমার বাড়িতে থেকে যাস। ওদের খাওয়ার জায়গা নেই, আচ্ছা তুই অমুক জায়গায় গিয়ে আরেকজন খাবার দিল। এই যে স্লিপার সেলগুলোকে রক্ষণাবেক্ষণ, এইগুলোকে এইভাবে আস্তে আস্তে ওরা চেষ্টা করে যে ছড়িয়ে পড়ার জন্য চেষ্টা করে, এবং ছড়িয়ে পড়ার পরে তখন একটা ওদের নির্দেশ মতন বলা হলো হয়তো অমুক জায়গায় এটা করতে হবে, একটা নির্দেশ দেওয়া হয়। সেই লক্ষ্যবস্তুকে হানার জন্য ওই দিন ওই সময়ে তারা সার্বিক একটা প্রস্তুতি নেয়, ঠিক আছে? এবং সেই জন্য তাদের অস্ত্র শস্ত্র, মডার্ন আর্মস অ্যামুনিশন, সেখানে শুধু সাধারণ ওই ছোট রিভলভার, দেশি রিভলভার নয়, অটোমেটিক রিভলভার, হ্যাঁ অটোমেটিক রিভলভার, বন্দুক, কার্তুজ, অ্যামুনিশনস, বোমা, সবচেয়ে বড় কথা হচ্ছে বোম, এক্সপ্লোসিভ আর্টিকেলস, এগুলো প্রত্যেকটা জিনিসকে সাপ্লাই করা হয়। এবং শুধু সাপ্লাই নয়, ধরেন একটা সাধারণ গ্রামের ছেলে যে ধরুন কৃষি কাজ করতো, কিংবা এর মধ্যে তো 3 জন ছাত্র আছে, এই যে 9 জনের মধ্যে 3 জন কিন্তু ছাত্র আছে, এরা তো আর মায়ের পেট থেকে পড়েই জানতো না যে রিভলভারটা কি জিনিস, বোমাটা কিভাবে বানাতে হয়। এই বোমা বানানোর জন্য আমরা যেমন প্রিন্ট আউট হয় সেরকম প্রিন্ট আউট দিয়ে দেওয়া হয় যে এটা এই, তারপরে এটাকে এইভাবে মেলাবেন, তারপরে এটা এইভাবে করবেন, তারপরে এটা সেইভাবে বাঁধবেন। এই প্রত্যেকটা জিনিস লিফলেটের মাধ্যমে তাদের কাছে আসে এবং তাদেরকে ভালো মতন পড়ানো হয়। পড়ানোর পরে তারা বুঝতে পারে যে আমাদেরকে এই জিনিস করতে হবে, কিন্তু বারবার অ্যালার্ট দেওয়া হয় যে সামান্য ভুল হলে কিন্তু তোমার মৃত্যু হতে পারে, বোম ব্লাস্ট হয়ে যেতে পারে, বোম ব্লাস্ট হতে পারে। এই জন্য মাঝে মধ্যে দেখেন না যে অমুক বাজির কারখানা পুড়ে গেল, অমুক জায়গায় 4 জন মরে গেল, বোম ব্লাস্টে মরে গেল, বোমা বাঁধতে গিয়ে মরে গেল। এফেক্ট ইজ দ্যাট, কারণ ওরা চাপটা হয়তো বুঝতে পারছে না যে কত জোরে চাপ দেব, একটু জোরে চাপ হলো। এগুলো তো জেনারেলি এরা খুব মদ এবং অন্যান্য ড্রাগে আসক্ত থাকে, অটোমেটিক্যালি চাপটা হয়তো বুঝতে পারছে না, সেরকম জোরে চাপ দিল, ব্লাস্ট করে গেল। কিংবা হয়তো কেমিক্যালসটার কোনোটা রিয়াকশন হয়ে গেল ভিতরে গরমে, সে ব্লাস্ট হয়ে গেল। তো সুতরাং এগুলো সার্বিকভাবে জঙ্গিরা তাদেরকে তালিম দেওয়া হয়। এই যে কালেকশন যেরকম করা হয় না, যেমন ধরেন আমি একটা রাজমিস্ত্রি, আমার কি বুদ্ধি থাকবে বোম বানানোর, বলুন? তাদেরকে সেইভাবে শেখানো হয় যে দেখো ভাই এটা হচ্ছে এই। এখন রাজমিস্ত্রি, এবার আপনার একটা প্রশ্ন থাকবে যে তাহলে শেখানোটা কিভাবে হয়? সেটাই বলছি। একটা ধরুন এই যে রাজমিস্ত্রি, সে তাহলে যাবে কেন, এটাও তো একটা প্রশ্ন। ও তো দিনে তো 400 টাকা তো পাচ্ছে, দিনে 400 টাকা পাচ্ছে, তাহলে ও এবং এই যেই চাকরি ইঞ্জিনিয়ারিং ছাত্র বা এই সমস্ত ছাত্র তারাই বা যাবে কেন? এখন ব্যাপার হচ্ছে যে ওদেরকে অসম্ভব পরিমাণে লোভ দেখানো হয়, ঠিক আছে? এই লোভের মধ্যে টাকা পয়সার ব্যাপারটাও রয়েছে। টাকা পয়সা, ওরা হয়তো যেই টাকা রোজগার করছে সেই টাকাতে হয়তো ফ্যামিলি প্রতিপালন করা হচ্ছে না, তার জন্য ফ্যামিলির জন্য তার টাকা দেওয়া হচ্ছে। এবার দেখবেন অনেক সময় মিলিটারি অফিসারদেরকে, বিএসএফ অফিসারদেরকে, যারা প্রাক্তন অফিসার কিংবা বিএসএফ অফিসার, এইসব সেনাকর্মী, তাদেরকেও ওরা চেষ্টা করে, তাদের কাছে তো পয়সা আছে, তারা তো পেনশন পাচ্ছে কিংবা তারা বেতন পাচ্ছে, তাদেরকে হানি ট্র্যাপ, অল্প বয়সী মেয়েদেরকে দিয়ে তাদেরকে টোপ দেওয়ানো হচ্ছে, অল্প বয়সী মেয়েদেরকে দিয়ে তাদের মানে নিয়ে যাওয়া হচ্ছে,
তাদের, এটাকে আমরা বলি হানি ট্র্যাপ। অর্থাৎ শুধু টাকা পয়সা নয়, বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ধরনের এই ট্র্যাপে ফাঁসানো। এই ট্র্যাপের মধ্যে একবার যদি নিয়ে আসতে পারেন, আমি কয়েকদিন আগে একটা চ্যানেলে এই কয়েকদিন আগে বলছিলাম, একটা মেয়ে ধরা পড়েছে বসিরহাটে। তার মেয়েটার নাম আমি এই মুহূর্তে মাথায় আসছে না, বলতে পারছি না আমার নামটা, কিন্তু মেয়েটা কলকাতার একটা নামী কলেজ থেকে 80% মার্কস নিয়ে পাশ করেছে। 80% মার্কস কিন্তু সাধারণ নয়, একদমই তাই। সেখানে অনার্স নিয়ে পাশ করেছে মেয়েটা। বসিরহাটের একটা গ্রাম থেকে এনআইএ ধরেছিল। আমি একটা মানে লাইভ টেলিকাস্টে আমাকে বলতে বলা হয়েছিল, আমি 1 ঘন্টার একটা বক্তব্য ছিল আমার। মেয়েটাকে ইন্টারোগেশন করতে গিয়ে মেয়েটাকে প্রথম ধরাই যাচ্ছে না। আচ্ছা, মেয়েটাকে ধরাই যাচ্ছে না, মানে সে একটা শিক্ষিত মেয়ে, অনর্গল ইংরেজিতে কথাবার্তা বলছে, অনর্গল কম্পিউটারের বিশেষজ্ঞ, মানে চস্ত মেয়ে একদম, পড়াশোনায় নাম্বার 1। এই ধরনের মনে হয় পড়াশোনা এই ক্ষেত্রে প্রচুর কাজে লাগে, সেই জন্যই হয়তো এদেরকেও টার্গেট করা। হ্যাঁ, টার্গেট করেছে তো। আজকে তাদেরকে আল কায়দা নিয়েছিল কেন? এই জন্যই নিয়েছিল যে এই মেয়েটার পিছনে প্রভূত অর্থ খরচ করেছে এরা। ঠিক আছে, এই মেয়েটাকে কিন্তু কাশ্মীরে ঘোরানো হয়েছে, দিল্লিতে ঘোরানো হয়েছে, লখনৌতে ঘোরানো হয়েছে, জায়গাগুলো দেখানো হয়েছে। তারপরে মানে এটা প্রমাণিত নয়, কিন্তু এনআই বলছে যে একে ওই বিদেশে দুবাইতেও নিয়ে যাওয়া হয়েছিল। অর্থাৎ বাইরের নানা জায়গায় ঘুরিয়ে ওকে, ওর যে একটা ইচ্ছা শক্তি যেটাকে বলে না, যে না আমি বড় হয়ে আমি এটা চাকরি করবো, আমি শিক্ষকতা করব, আমি ম্যাজিস্ট্রেট হব, আমি অমুক হব, সেইটাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা হলো প্রথমে। তারপরে ওকে আস্তে 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 গ্রিপের মধ্যে নিয়ে এলো এবং নেওয়ার সম্পূর্ণভাবে লোভ দেখিয়ে ট্র্যাপে ফেলা। এবং সবচেয়ে বড় কথা, ও ধরা পড়লো কোথায় জানেন? একটা সেনাকর্মীকে হানি ট্র্যাপে নিয়ে গেল। যেই হানি ট্র্যাপে নিয়ে গেল, সেনাকর্মী কিন্তু আর বেরোতে পারছে না। আচ্ছা, কারণ অল্প বয়সী মেয়েটার বয়স কত হবে? হার্ডলি 22। অটোমেটিক্যালি সেনাকর্মী হানি ট্র্যাপে পড়ে গেল। এবার সেই সেনাকর্মীকে ফলো করে অন্যভাবে ধরা হলো। হাউএভার ইট ইজ এ বিগ ট্র্যাপ, এবং খুব সুন্দর ধরা হয়েছে। এবং ওকে যে ফাইন্যান্স করেছে, এই যে ধরুন, এই যে কেরালাতে গেছে, এই যে 3 জন তো কেরালা থেকে ধরা পড়েছে। কেরালাতে ওদের বাসস্থান কোথায়, কেরালাতে ওদের কি কাজ করছে, কেরালাতে ওরা কি খাচ্ছে, কেরালাতে ওদের অর্থ কি দিচ্ছে, প্রত্যেকটা জিনিসের। এই টেররিজমের একটা বৈশিষ্ট্য কি জানেন? আসল বৈশিষ্ট্য হচ্ছে অর্থ, ক্যাশ। দেখবেন একটা এই যে একটা অর্গানাইজেশন চলছে, এর তো একটা অর্থ আছে, নাহলে তো একটা অর্গানাইজেশন, বিশাল পরিমাণ অর্থ, সামান্য নয়, হিউজ পরিমাণ অর্থ, হিউজ, অর্থাৎ ফাইন্যান্স। এই হিউজ পরিমাণে অর্থটা এদেরকে দিচ্ছে কে? এই সংক্রান্ত বিষয়ে স্যার আমরা আলোচনা করব, তবে একটা ছোট্ট বিরতির পর আপনারা সঙ্গে থাকুন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin.
Sinha Group of Companies. Dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফিরে এলাম বিরতির পর এবং যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম, এনআইএ 9 জন জঙ্গিকে গ্রেফতার করেছে। তারা সকলে সন্দেহভাজন জঙ্গি এবং যেরকমটা জানা গিয়েছে মুর্শিদাবাদের প্রায় 11টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে, সেখান থেকে 6 জনকে গ্রেফতার করা হয়েছে এবং কেরালার এর্নাকুলাম থেকে আরও 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এবং সবথেকে উল্লেখযোগ্যভাবে যে বিষয়টা জানা যাচ্ছে যে মুর্শিদাবাদেরই 2 জন বাসিন্দা, কেরালা থেকে যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে 2 জন কিন্তু মুর্শিদাবাদের বাসিন্দা। স্যার, এই বিষয়ে জানতে চাইব, যেখানে বারবার বলা হচ্ছে যে পুরো বিষয়টা, এই যে নাশকতার ছক ছিল দিল্লি বা অন্যান্য জায়গায়, যে নাশকতার ছকটা ছিল সেটা মুর্শিদাবাদ থেকেই অপারেট হচ্ছিল বা এ রাজ্য থেকেই অপারেট হচ্ছিল, এ বিষয়ে কি বলবো? এটার বিষয়টা হচ্ছে বলি আপনাদের, আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 3,500 কিলোমিটার একটা বর্ডার হচ্ছে বাংলাদেশের সাথে আছে। এখন আমাদের চেহারা এবং বাংলাদেশিতে যারা থাকে তাদের চেহারা খুব একটা পার্থক্য নেই, ঠিক আছে, এবং ভাষাগত খুব একটা পার্থক্য নেই। এখন ফলে হচ্ছে কি, যখন এই দিক থেকে রেড হচ্ছে তারা ওই পারে চলে যেতে পারছে, যেটা মধ্যপ্রদেশ কিংবা অন্যান্য জায়গায় সম্ভব হচ্ছে না। এটা হচ্ছে একদম বর্ডারিং এরিয়া। আমি যেখানে বসে আছি, আপনি যেখানে বসে আছেন, এখান থেকে 2 ঘন্টার মধ্যে আমরা বনগাঁ সীমান্তে যেতে পারবো। বনগাঁ সীমান্তের ওই পারেই বাংলাদেশ, তাই তো, সাতক্ষীরা। তো এখন যারা টেররিস্ট যারা, তারা প্রথমেই দেখে আপনাকে তো একটা পালানোর জায়গা থাকতে হবে, যে আপনি একটা টিভি চুরি করবেন, টিভি চুরি করে আপনি পালাবেন কোথায়, রাখবেন কোথায়, ঠিক পালানোর একটা জায়গা রাখতে হবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ধরুন অর্থ সাপ্লাই হবে, তারপরে ধরুন রাতারাতি খাবার আসবে, তারপরে ধরুন এমন জায়গায় করতে হবে ট্রেনিং যেখানে আমি বুঝতে পারবো যে না এখানে ট্রেনিং হলে। আপনি কলকাতার ঘিঞ্জি জায়গা, নর্থ কলকাতা কিংবা নর্থ 24 পরগনা ঘিঞ্জি জায়গার মধ্যে যদি আপনি বোম টেস্ট করেন কিংবা বোম বাঁধেন, আজকে না হোক কালকে বুঝতে পারবেন। কিন্তু মুর্শিদাবাদ ফার্টাইল মানে বিশাল ল্যান্ডের মধ্যে পড়ে আছে, মালদার বিভৎস জায়গায় খালি পড়ে আছে, সেই সব জায়গায় একই ভাষা, একই জাত, কম বেশি সম্প্রদায়ের লোক, তারা যদি এইভাবে আস্তে 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 এই কাজগুলো করে, চোখের অনেকের বাইরে চলে আসছে, ধরতে পারছে না। সেই জন্যই তারা মুর্শিদাবাদের দিকে, মালদার দিকে করছে। আরেকটা কথা হচ্ছে, দেখুন এই যে আল কায়দা, আইএস কিংবা জেএমবির, ওরা ভারতবর্ষের অর্থনীতিটাকে শেষ করে দিতে চাইছে। এখন ওরা বলছে যে ভারতবর্ষের অর্থতেই তোমরা বেঁচে থাকবে। অর্থটা কিভাবে? ধরুন এই যে ওরা জাল নোটগুলো নিয়ে আসছে,
বাংলাদেশে ছাপানো কিংবা নেপাল থেকে ঢুকছে, এই যে 2000-5000 টাকার নোট মানে গ্রুপে গ্রুপে ঢুকছে, এখন এই নোটগুলো যখন এখানে বাজারে চলছে, অরিজিনালি তার বদলে তো ওরা ভালো নোট ভালো নিয়ে নিচ্ছে, নোটগুলো পাচ্ছে। এবং ভালো নোট নেওয়ার পরে তারা ভারতবর্ষের টাকাই তারা লালন পালন হয়ে যাচ্ছে। তাছাড়াও কিছু ফাইন্যান্স করছে সাধারণ লোকজন, সাধারণ কিছু দু একজন, তারা অত্যাধিক লোভে এবং কিছু আছে ভয়ে, গুলি করে দেবো, মেরে ফেলে দেবো, মানে ভয়ে তোমার এটাকে বংশটাকে শেষ করে দেবো, মানে চাপে এই কাজগুলো এইরকমভাবে আসছে। তবে এখানে একটা জিনিস বলা দরকার আছে রুমকি, পুলিশকে অনেক বেশি আগের থেকে ইন্টেলিজেন্স কালেকশনের জন্য অ্যাক্টিভ হতে হবে। এই যে আজকের যে ঘটনা, এটা শুধু এনআইএর ধন্যবাদ। আমার প্রশ্ন, আপনার একটা প্রশ্ন আসবে না, কেন রাজ্য পুলিশ করতে পারলো না? প্রশ্ন আসবে তো, যে আপনি এনআইএ করতে পারছে, দিল্লি থেকে অপারেশন করতে পারছে, আজকে এদেরকে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়া হবে, 4-5 দিনের না 3-4 দিনের রিমান্ড হয়তো ওরা পেয়ে যাবে, ট্রানজিট রিমান্ডে ওরা দিল্লি নিয়ে যাবে ইন্টারোগেশনের জন্য। এবং কাশ্মীরের কোন কোন জায়গায় ওরা গেছিল, এই 9 জনের মধ্যে কারা কারা কাশ্মীরের কোন কোন জায়গায় ঘুরেছে এবং কোন কোন জায়গা ওদেরকে দেখানো হয়েছিল অ্যাকশন করার জন্য, দিল্লির কোন কোন জায়গা দেখানো হয়েছিল, প্রত্যেককে আলাদা আলাদা ইন্টারোগেশন, আলাদা আলাদা স্টেটমেন্ট, তারপরে কোঅর্ডিনেশন, এবং তোমার সাথে এর সাথে ধরুন একজন হচ্ছে সাকিব, আব্দুল সুফিয়ান, এদেরকে আলাদা আলাদা ইন্টারোগেশন করার পরে তার আলাদা আলাদা স্টেটমেন্ট দেবে। এরা সবাই কিন্তু একসাথে নেই এখন, ইন্টারোগেশন কেউ কিন্তু আপনি আর স্টোরি তৈরি করতে পারবেন না সবাই মিলে, আমরা না সবাই মিলে এই স্টোরিটা বলবো, ওটা নয়, আলাদা আলাদা। এবার সব যখন স্টেটমেন্ট গুলো হবে, প্রত্যেকের স্টেটমেন্ট আলাদা আলাদা হবে, তাই তো? এবার স্টেটমেন্ট হওয়ার পর তারা একজন হয়তো বললো আমাকে কাশ্মীরে নিয়ে যাওয়া হয়েছিল, তোমার সাথে কে ছিল? তো আমার সাথে হয়তো বললো ইয়াকুব বিশ্বাস ছিল। এবার ইয়াকুব বিশ্বাস হয়তো স্বীকার করেনি যে ওর সাথে গেছিল কাশ্মীরে। তারপরে যখন সামনাসামনি করা হলো, স্যার এই তো কিছু, তখন অটোমেটিক্যালি বুঝে গেল ওর স্টেটমেন্ট আছে। তো সুতরাং এইগুলো প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে দেখানো হবে। এই যে প্রত্যেকটা জায়গায় এই যে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে, তার মানে হচ্ছে এনআইএর যে সদর দপ্তর, সেই সদর দপ্তরে এদেরকে ইন্টারোগেশন করা হবে। ইন্টারোগেশন শুধু মুখে জিজ্ঞাসাবাদ নয়, অনেক রকম ইন্টারোগেশন আছে, সেইগুলো ইন্টারোগেশনের একটা ব্যাপার আছে। আরেকটা বড় বড় ব্যাপার হচ্ছে সেই ইন্টারোগেশনের মাধ্যমে সেই জায়গাগুলোকে চেনালো কিভাবে। ধরুন আপনাকে যদি আমি বলি কাশ্মীরের অমুক হসপিটাল চেনেন, আপনি বলবেন আমি চিনি না, তাহলে ওরাও তো চেনে না, একটা সাধারণ লেবার, তো তাদেরকে নিয়ে গিয়ে চেনানো হচ্ছে। অর্থাৎ শ্রীনগরে যাওয়া হবে, শ্রীনগর থেকে আপনি এইখান থেকে এখানে যাবেন, এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের চার্জ হবে, কিংবা একটা মিলিটারি একটা আস্তানা দেখানো হলো যে মিলিটারি সেখানে বলে এইখানে আমাদের এই করতে হবে, অর্থাৎ এখানে আমাদের আকাশবাণী আছে, আকাশবাণীটাকে অ্যাটাক করতে হবে। অর্থাৎ ভারতবর্ষের রাষ্ট্রদ্রোহিতার জন্য যা যা কাজ করার জন্য এদেরকে শেখানো হলো, শেখানো হওয়ার পরে তারা এখন ঝুরঝুর করে সব বলতে আরম্ভ করবে। এবং তারা প্রত্যেকেই এখন কিন্তু ওরা প্রত্যেকে বুঝতে পারছে যে কি ভুলটা না ওরা করেছে, ঠিক আছে? এক্ষেত্রে আমরা পরিবারের একজনের কথা শুনেছি, যিনি বলছেন যে উনি কিছুই জানেন না, কারণ কেরালাতে লকডাউনের পর কেরালা থেকে তার স্বামী বাড়ি ফিরেছিলেন, এবং তারপরে তিনি আজকের এই ঘটনা উনি কোথাও যেন গিয়ে মেলাতেই পারছেন না। তো সেক্ষেত্রে এক্ষেত্রে কি বলবেন? বাড়ির লোকজন তাদের এতদিন ধরে এই কার্যকলাপ, নিশ্চয়ই দুদিনের নয়, এতদিন ধরে কার্যকলাপ, যদি তিনি জঙ্গি থেকে থাকেন তাহলে এতদিন ধরে এই কার্যকলাপ চলছে, তো সেক্ষেত্রে কি বলবেন? দেখুন, এটা যেই ক্ষেত্রে বলা হচ্ছে সেই লোকটার সাথে কতদিন পরে বাড়িতে গেল, এইটা একটা বড় ফ্যাক্টর। ধরুন ও জঙ্গিতে যোগ দিয়েছে 1 মাস আগে, বাড়িতে হয়তো যায়নি, অটোমেটিক্যালি মেলাতে পারবে না, তার বউ ছেলে মেয়ে কিংবা তার বাবা মা মেলাতে পারবে না, ভাইরা মেলাতে পারবে না। কিন্তু দেখা যায় যে জঙ্গির যোগাযোগ হয়তো আজ থেকে 4 বছর আগে থেকে বাড়িতে গেছে 3-4 বার কিংবা 10 বার। আর এদের বিরুদ্ধে কোনো অভিযোগও নেই, মানে কোনো অভিযোগ দায়ের হয়নি, বা এলাকায় ভালো মানুষ হিসেবেই পরিচিত। তো তাই তো থাকে, যারা টেররিস্ট অ্যাক্টিভিটি করে, যারা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি করে, যারা ভারতবর্ষের রাষ্ট্রদ্রোহিতার কাজ করে, তারা তো তাদেরকে দেখলে সবাই কুর্নিশ জানায়, তাদেরকে সবাই নমস্কার করে, এবং তারা ভারতবর্ষে থেকে ভারতবর্ষের খেয়ে ভারতবর্ষটাকে শেষ করে দিচ্ছে। এবং সেই জন্যই এমনভাবে থাকে টেররিস্টের যারা, এই যে আল কায়দা গ্রুপের যারা অপারেট করছে পাকিস্তান থেকে, কিংবা আইএস গ্রুপের যারা অপারেট করছে, তারা তো
তারা যে ইন্টারন্যাশনালি যে পেট্রো ডলার এবং নানা রকমভাবে টাকা পয়সা পাওয়ার পরে কাদেরকে সিলেকশন করবে, আপনি এমন এমন লোককে সিলেকশন করা হবে যেই লোককে সিলেকশনের ফলে তারা যেন বাইরে কিছু বুঝতে না পারে। ধরুন একটা অর্থাৎ এলাকায় ভালো মানুষ হিসেবে যারা পরিচিত তাদেরকেই সিলেক্ট টার্গেট করা হয়, সিলেকশন করা হয়, লোভ দেখানো হয়, নানা রকম লোভ। ঠিক আছে, এই লোভটাকে যদি কেউ কন্ট্রোল না করতে পারে, আবার লোভী না হয়ে অনেক সময় ফেসে যায়। একটা উদাহরণ আমি বলবো না, নামটা বলছি না, এই আপনাদের যেখানে আমরা বসে সল্টলেকে বসে আছি এখান থেকে সামান্য দূরে এক খুব নামী সিনিয়র পুলিশ অফিসারের বাড়িতে ভাড়া নিয়েছিল একটা গোষ্ঠী, আমি নাম বলছি না। তাদেরকে তারা অত বড় র্যাঙ্ক, মানে আমরা তো ছোটখাটো, আমাদের চেয়ে অনেক উপরে র্যাঙ্কের, সেই সব বাড়িতে ভাড়া থাকলে অটোমেটিক্যালি পুলিশ যেতে ভয় পাবে। সাধারণ পুলিশ, সাধারণ, আরে না ওই বাড়ি কি বল। আর তাছাড়া ওই বিশ্বাসযোগ্য নয়। দ্বিতীয় কথা, উনি খুব নামী পুলিশ অফিসার গোটা ভারতবর্ষের, সুতরাং ওনার সততা সম্বন্ধে কারোর প্রশ্ন নেই যে উনি টাকা পয়সার লোভে করেছেন, তা নয়। তো তার বাড়ি ভাড়া নিয়েছেন, উনি তো জানেনই না। তারপর যখন ধরা পড়ার পরে সব স্বীকার হলো। স্বীকার হওয়ার পরে তাকে এটা নার্কোটিক কন্ট্রোল ব্যুরো ধরেছে। সে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো ধরা পড়ার পরে আমি নামটা বলতে পারছি না এই মুহূর্তে, অনেকদিন জেলে ছিল। 2 বছর জেল থেকে পরে প্যারোলে হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টের অর্ডারে ছাড়ানো হয়েছিল 1 মাসের জন্য কি 15 দিনের জন্য। তারপর থেকে গত 10 বছরে এখন পর্যন্ত তাকে ধরা যায়নি আর। অর্থাৎ এই উদাহরণটা কেন দিলাম, ওরা এমন এমন শেল্টার খোঁজার চেষ্টা করে যে অমুকের বাড়ি, অমুকের আস্তানা। অর্থাৎ সাধারণ লোক বলে বাবা অমুকের বাড়ি, আরে চিন্তাই করতে পারছে না, তার আত্মীয় স্বজন, তার লোকজন তার না দেখে কি ভাড়া এসে করছে, না দেখে কি লোক রেখেছে। সুতরাং এইসব ভাবেই তাদেরকে আস্তানা ঠিক করে দেওয়া হয়, এইভাবেই তাদেরকে সিলেকশন করা হয়, এবং সেই সিলেকশনের মাধ্যমে তাদেরকে বোঝানো হয় যে আপনাদের পিছন থেকে সুরক্ষাটা আমরা দেব, মানে আল কায়দা গোষ্ঠীর যারা কন্ট্রোলিং অথরিটি তারা দেবে, অর্থ লাগবে আমরা দেব, আমরা শুধু যা বলবো সেগুলো করে যান। একেবারে, অর্থাৎ কোথাও গিয়ে বড়সড় নাশকতার ছক ছিল এবং সেই ছক পরিপূর্ণ করতে তারা কোথাও গিয়ে প্রচুর গুটি সাজিয়ে রেখেছিল, এবং সেক্ষেত্রে সেই গুটিটা কিন্তু ভালো মানুষ, যারা এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত, তাদেরকেই কোথাও গিয়ে টার্গেট করা হচ্ছিল। একেবারে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। একটা লাইন বলবো কি ব্যাপারে? অবশ্যই অবশ্যই অবশ্যই। একটা ব্যাপারে বলি, এই যে টেররিস্ট অ্যাক্টিভিটিজে সাধারণ মানুষের কতগুলো ভূমিকা আছে এটা সাধারণ মানুষের জানার দরকার, ডুজ অ্যান্ড ডোন্টস, রাইট? একদমই তাই তো, একদম। যে আপনার কি ভূমিকা আছে, সাধারণ লোক, আপনি তো সাধারণ লোক, একটা ড্রাইভার, একটা সাধারণ বাড়ি, একটা শিক্ষক, তার কি ভূমিকা আছে সমাজ ব্যবস্থায়। ডুজ অ্যান্ড ডোন্টস আপনাদের এই চ্যানেলের মাধ্যমে বলতে চাইছি যে যখনই আপনার বাড়িতে একজন কেউ ভাড়া নিতে আসবে, কিংবা 2 দিনের জন্য থাকতে চাইবে, কিংবা 10 মাসের জন্য থাকতে চাইবে, কিংবা পড়াশোনার অছিলায় আসবে, আপনার তার আই কার্ড বলতে আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এগুলো ডিটেলসটা নেবেন এবং প্রত্যেকটার কপিগুলো মিলিয়ে নেবেন অরিজিনালের সাথে, এবং নিকটবর্তী থানাতে একটা জানাবেন যে কালকে থেকে আমার বাড়িতে মিস্টার এক্স বলে একজন এসছেন, তার বাবার নাম ওয়াই, তিনি অমুক জায়গার বাসিন্দা, এই হচ্ছে তার আধার কার্ড, এই হচ্ছে প্যান কার্ড, এই হচ্ছে তার কপি, এবং সে এখন আমার বাড়িতে 1000 টাকায় কিংবা 10,000 টাকায় ভাড়া অবস্থায় এসছেন, সে এখন আমার এখানে ভাড়ায় থাকছে। এটাকে আমরা বলি হচ্ছে রেজিস্টার। অর্থাৎ আপনার বাড়িতে কারা আসছে না আসছে আমরা পুলিশের কাছে ডিটেলসটা আপনি দিতে পারবেন। এটা হচ্ছে 1 নম্বর কাজ সাধারণ মানুষের। 2 নম্বর কাজ, যখনই আপনি ধরুন বাজারে যাচ্ছেন, কিংবা আপনি আপনার ছেলেকে নিয়ে কিংবা স্বামীকে নিয়ে কিংবা মাকে নিয়ে বেড়াতে যাচ্ছেন, রাস্তা দিয়ে যখন আপনি বাড়ি থেকে বেরোনোর পর দেখতে পাচ্ছেন যে রাস্তার মোড়ে হয়তো এমন কিছু আননোন ফেস দেখতে পাচ্ছেন, যেই ফেসগুলোকে পাড়ায় এর আগে আপনি দেখেননি, মনে হচ্ছে না নতুন ফেস। এরকম অনেক সময়ই ঘটে, নতুন ফেস। আপনারা প্রত্যেকে একটা নাম্বার দিচ্ছি, সেই নাম্বারে ফোন করে জানাবেন
কোনো পয়সা লাগবে না, আপনার যে কোনো ফোন থেকে ফোন করতে পারবেন, 100 ডায়ালে ফোন করতে পারবেন, 100, আরেকটা হচ্ছে 1090, এটা হচ্ছে টোল ফ্রি নাম্বার। এই নাম্বারে ফোন করে জানাবেন যে আমি অমুক জায়গা থেকে, আপনার নাম বলার দরকার নেই, আপনার পরিচয় দেওয়ার দরকার নেই, আপনি নাম না বলেও আপনি বলবেন যে আমি মতিলাল নেহেরু রোড দিয়ে আসছিলাম, আমি অমুক মনোহর পুকুর রোডের মোড়ে প্রত্যেক দিন দেখতে পাচ্ছি যে 6টা কি 7টা ছেলে কি 4টে ছেলে নতুন মুখ, তারা প্রত্যেক দিন ওখানে আসছে, এটা একটু দয়া করে দেখুন। এবার সাথে সাথে আমাদের ওসি কন্ট্রোল কিংবা অন্যান্য যারা পুলিশ অফিসাররা সেটার উপরে নজর রাখতে আরম্ভ করবে যে এই লোকগুলো কারা এবং তারা কোথা থেকে এসছে, তাদেরকে অর্থাৎ সাধারণ মানুষকেও কোথাও গিয়ে সচেতন হতে হবে এবং সতর্ক হতে হবে। আর যে ডুজ অ্যান্ড ডোন্টস গুলো বললেন সেগুলো কোথাও গিয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে আজকে উপস্থিত হওয়ার জন্য। এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, 9 জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে এবং তারা কোথাও গিয়ে শেল্টার নিচ্ছে কোনো ভালো মানুষের বাড়িতেই, বা কোনো ভালো মানুষ হিসেবে চিহ্নিতই তাদেরকেই জঙ্গি বানানোর কার্যকলাপ চলছে। তো সেক্ষেত্রে আপনাদের সকলকেও সতর্ক হতে হবে, সচেতন হতে হবে, তারপরেই কোথাও গিয়ে আমরা এই বিষয়টার মোকাবিলা করতে পারবো। এদের হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো আছে না, এদের যে মোবাইল ফোন, প্রত্যেকের মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ চ্যাট, এদের কার সাথে কল লিস্টগুলো বার করলেই এদের কানেকশনগুলো বার করা যাবে, কার সাথে কবে কথা বলেছে, ওদের কাছে কোন কোন কল থেকে এসছে, কোথা থেকে কলগুলো এসছে, এই কল লিস্ট এবং হোয়াটসঅ্যাপ চ্যাট, এই চ্যাটগুলো বার করলে আমাদের সকলকেই কোথাও গিয়ে একটু সচেতন হতে হবে এবং সতর্ক হতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। নজর রাখুন আরোহী নিউজে। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।